এই ভিডিওটিতে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানব। ক্লাউড কম্পিউটিং বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে চাহিদামাত্র ও চাহিদা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান বা ভাড়া দেওয়ার সিস্টেমকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। ক্লাউড কম্পিউটিং হল ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সার্ভিসদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যেখানে প্রধান তিনটি বৈশিষ্ট্য থাকবে। রিসোর্স ফ্লেক্সিবিলিটি, ছোট বা বড় যে কোনো ক্রেতার সব রকম চাহিদা মেটানো হবে। ক্রেতা যত চাইবে সার্ভিসদাতা তত অধিক পরিমাণে সার্ভিস দিতে পারবে। অন ডিমান্ড, ক্রেতা যখনই চাইবে সার্ভিসদাতা তখনই সার্ভিস দিতে পারবে। ক্রেতা যখন ইচ্ছে তখন তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। পে অ্যাজ ইউ গো, ক্রেতাকে আগে থেকেই কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে শুধুমাত্র ততটুকুর জন্য মূল্য পরিশোধ করবে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। ছোট ও প্রাথমিক উদ্যোক্তাদের জন্য সহজেই ব্যবসা করার সুযোগ সৃষ্টি। সার্বক্ষণিক ব্যবহারযোগ্য, যে কোনো সময় যে কোনো স্থান থেকে তথ্য আপলোড এবং ডাউনলোড করা যায়। হার্ডওয়্যার, সফটওয়্যার লাইসেন্স ফি এর জন্য অধিক অর্থ ব্যয় করতে হয় না। কম সংখ্যক জনবল দিয়ে অধিক কাজ করার সুবিধা। পরিচালনা ব্যয় কম এবং কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না এবং স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়, সহজেই সেটা নিয়ন্ত্রণ করা যায়। ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা। ক্লাউডে আপলোড করা তথ্য কোথায় সংরক্ষিত হয় তা জানা যায় না। ক্লাউডে ব্যবহৃত তথ্য বা ডেটার উপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না। ক্লাউডে ব্যবহৃত তথ্য কোথায় প্রসেস হচ্ছে ব্যবহারকারী তা জানতে পারে না। ক্লাউডে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা। ডেটা কমিউনিকেশন মাধ্যম, ডেটা পরিবহন বা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক হতে গ্রাহক প্রান্ত পর্যন্ত যে সকল সংযোগ স্থাপন করা হয় তা ডেটা কমিউনিকেশন চ্যানেল বা ডেটা কমিউনিকেশন মাধ্যম নামে পরিচিত। ডেটা কমিউনিকেশন মাধ্যম মাধ্যমকে দুই ভাগে ভাগ করা হয়েছে: তার বা ওয়্যার এবং তারবিহীন বা ওয়্যারলেস। তারের মধ্যে রয়েছে টেলিফোন কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। এবং তারবিহীনের মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ। এবং মাইক্রোওয়েভের মধ্যে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। কোএক্সিয়াল কেবল অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে আচ্ছাদিত একটি সরু কিন্তু শক্ত কপার তারকে জালি আকৃতির অপর একটি পরিবাহী তার এবং মেটালিক ফয়েল দিয়ে টিউব আকারে আবৃত করে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়। ফলে উভয় তারের অক্ষ একই থাকে, এজন্য এর নামকরণ করা হয়েছে কোএক্সিয়াল কেবল। জালি আকৃতির তার এবং মেটালিক ফয়েল একসাথে আউটার কন্ডাক্টর হিসেবে কাজ করে। টুইস্টেড পেয়ার কেবল
পরস্পর সুষমভাবে পেঁচানো দুটি পরিবাহী তার দিয়ে তৈরি করা হয় বলে এর নামকরণ করা হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। তার দুটিকে পরস্পরের সংস্পর্শ থেকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ দিয়ে প্রতিটি তারকে আবৃত করা হয়। সাধারণত 4 জোড়া এ ধরনের তার একসাথে করে একটি কেবল তৈরি করা হয়। প্রতি জোড়া তারের একটি কমন রঙের, যেমন সাদা, হয়ে থাকে এবং অন্যান্য তার বিভিন্ন রঙের হয়। অপটিক্যাল ফাইবার কেবল বিভিন্ন ধরনের উপাদানে তৈরি আলো পরিবহনে সক্ষম অতি স্বচ্ছ মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা প্লাস্টিকের আঁশ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করা হয়। ভিন্ন ভিন্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি আলোক পরিবাহকের ভেতরটিকে বলা হয় কোর এবং বাইরেরটিকে বলা হয় ক্ল্যাডিং। কোরের প্রতিসরাঙ্ক ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি হয়, ফলে কোরের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক ডেটা ট্রান্সফার করা হয়। সম্পূর্ণ ব্যবস্থাটিকে একটি প্লাস্টিকের জ্যাকেট দিয়ে আবৃত রাখা হয়। এর ডেটা ট্রান্সফার রেট 1 থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড বা তার বেশি হতে পারে। অপটিক্যাল ফাইবার কেবল তৈরির উপাদানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অতি স্বচ্ছতা, সহজ পরিবহনযোগ্যতা, রাসায়নিক নিষ্ক্রিয়তা। অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা: উচ্চ ব্যান্ডউইথ, আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। ট্রান্সমিশন লস কম হয়, সরু আকৃতির এবং ওজনে অত্যন্ত হালকা। বৈদ্যুতিক চৌম্বক প্রভাব থেকে মুক্ত। পারিপার্শ্বিক অবস্থা ডেটা ট্রান্সফারে বাধা সৃষ্টি করতে পারে না, ফলে ডেটার নিরাপত্তা রক্ষা হয়। অপটিক্যাল ফাইবার কেবলের অসুবিধা: এটি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা বেশ ব্যয়বহুল। এই তার ব্যবহার করে নেটওয়ার্ক তৈরির জন্য অনেক বেশি কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীর প্রয়োজন হয় ও সতর্ক হতে হয়। অপটিক্যাল ফাইবার কেবল ইউ আকৃতিতে বাঁকালে ডেটা ট্রান্সফারে বিঘ্ন ঘটে। রেডিও ওয়েভ 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হল রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ সহজেই তৈরি করা যায় এবং এটি বিল্ডিং সহ বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করতে পারে। রেডিও ওয়েভ সংকেতের জন্য ডিশ আকৃতির অ্যান্টেনা প্রয়োজন হয় না, ফলে এই সংকেত চারিদিকে অনেক দূর পর্যন্ত ট্রান্সমিট হতে পারে এবং যে কোনো অবস্থান থেকে রিসিভার তা গ্রহণ করতে পারে। দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের ক্ষেত্রে রেডিও ওয়েভ সংকেত আকাশের দিকে প্রক্ষেপ করা হয়, যা আকাশের আয়োনোস্ফিয়ারে স্তরে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং দূরবর্তী অবস্থানে, এমনকি পাহাড়ের অপর পার্শ্বে অবস্থিত রিসিভার সে সংকেত গ্রহণ করতে পারে। মাইক্রোওয়েভ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হল মাইক্রোওয়েভ। সাধারণত 2 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি বা এর অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করা হয়, ফলে সংকেত নির্দিষ্ট দিক অভিমুখী হয়। মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের জন্য 3টি শর্ত রয়েছে। মাইক্রোওয়েভ সংযোগের জন্য ডিশ আকৃতির অ্যান্টেনার প্রয়োজন হয়। প্রেরক স্টেশন ও প্রাপক স্টেশনকে একই সরলরেখা বরাবর থাকতে হয়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম একাধিক ডিভাইসের মধ্যে কোনো তারের সংযোগ ছাড়াই ডেটা ট্রান্সফার করার পদ্ধতি হল ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেম
কয়েক মিটার থেকে শুরু করে কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় কার্যকর হতে পারে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ডিভাইস যেমন রিমোট কন্ট্রোল, মাউস, কিবোর্ড, হেডফোন, স্পিকার, প্রিন্টার, মোবাইল ফোন, নেটওয়ার্ক সংযোগ কার্ড, স্যাটেলাইট টেলিভিশন, রেডিও ইত্যাদি ব্যবহার করা যায়। ব্লুটুথ অল্প দূরত্বে অবস্থানরত দুটি তারবিহীন ডিভাইসের ব্লুটুথ অপশন সক্রিয় করা হলে ডিভাইস দুটি একে অপরের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ করতে পারে। বর্তমানে ল্যাপটপ, ট্যাবলেট পিসি, পিডিএ, মোবাইল ফোন ইত্যাদি ডিভাইসে ব্লুটুথ বিল্ট ইন থাকে, যেমন ইউএসবি এবং হেডসেট ব্লুটুথ অ্যাডাপ্টার। ব্লুটুথের সুবিধা: স্বল্প দূরত্বে ডেটা ও ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি একটি লাভজনক তারবিহীন মাধ্যম। ব্লুটুথ স্থির ও চলমান পরিবেশে ব্যবহারযোগ্য, কোনো প্রকার সেটআপের প্রয়োজন হয় না, স্বয়ংক্রিয়ভাবে কনফিগারযোগ্য। ব্লুটুথের অসুবিধা: খুব সহজেই অননুমোদিত ব্যক্তি নেটওয়ার্কের অ্যাক্সেস নিতে পারে। মোবাইল ফোনে ব্লুটুথ অ্যাক্টিভ থাকলে ডেটা চুরির আশঙ্কা থাকে। 2 এর অধিক ডিভাইস একটি নির্দিষ্ট সময়ে ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারে না। ওয়াইফাই এটি একটি জনপ্রিয় ওয়্যারলেস প্রযুক্তি যার সাহায্যে রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহার সহ কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ডেটা আদান প্রদান করা যায়। এর বৈশিষ্ট্য হল 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ওয়াইফাই কাজ করে। এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে থাকে। দ্রুত গতিতে ডেটা স্থানান্তরিত হয় তথা 11 থেকে 300 মেগাবাইট পার সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। ওয়াইফাই এর একাধিক স্ট্যান্ডার্ড রয়েছে। ওয়াইফাই এর সুবিধা: নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। ওয়্যারলেস হওয়ায় পোর্টেবিলিটির সুবিধা পাওয়া যায়। ওয়াইফাই ডিভাইস ওয়্যারযুক্ত লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হতে পারে। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। যে সকল স্থানে তারের সংযোগ দেওয়া সম্ভব হয় না সে সকল স্থানেই সহজে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করা যায়। ওয়াইফাই এর অসুবিধা: ভ্রমণরত অবস্থায় ওয়াইফাই এর সাহায্যে কাজ করতে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ওয়াইম্যাক্সের তুলনায় ডেটা ট্রান্সফার ধীর গতিসম্পন্ন। ডেটার নিরাপত্তা ঝুঁকি থাকে। নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে। ওয়াইম্যাক্স হল ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এর পূর্ণরূপ। ওয়াইম্যাক্স হচ্ছে একটি দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি যা প্রচলিত ডিএসএল মিন্স ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং ওয়্যারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে। ডেটা কমিউনিকেশন: এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান-প্রদান করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। ছবিটিতে আমরা প্রেরক ও প্রাপককে দেখতে পাচ্ছি। প্রেরক কিছু কথা প্রাপকের কাছে পাঠাতে চাচ্ছে, যেমন, হাই, আপনি কেমন আছেন? ডেটাটি প্রথমে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হচ্ছে, তারপর মিডিয়ামের মধ্যে দিয়ে অ্যানালগ সিগন্যাল হয়ে এবং আবার ডিজিটাল সিগন্যাল হচ্ছে।
তারপর ডেটাটি আসল রূপে ফিরে আসছে এবং গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ডেটা কমিউনিকেশনের কিছু মৌলিক উপাদান রয়েছে। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদানগুলো হলো: 1. উৎস। ট্রান্সমিশনের উদ্দেশ্যে যে ডিভাইস থেকে ডাটা পাঠানো হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। 2. প্রেরক। উৎস থেকে প্রয়োজনীয় পরিবর্তন করে মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজ যে করে তাকে প্রেরক বলে, যেমন মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদি। 3. মাধ্যম। যার মাধ্যমে প্রেরক থেকে প্রাপক পর্যন্ত ডেটা ট্রান্সমিট হয় তাকে মাধ্যম বলে, যেমন টেলিফোনের লাইন, ফাইবার অপটিক্যাল কেবল, মাইক্রোওয়েভ ইত্যাদি। 4. প্রাপক। মাধ্যম থেকে গ্রহণ করে প্রয়োজনীয় পরিবর্তন করে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ যে করে তাকে প্রাপক বলে, যেমন মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদি। 5. গন্তব্য। যে ডিভাইসের উদ্দেশ্যে ডাটা ট্রান্সমিট করে পাঠানো হয় তাকে গন্তব্য বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত করাকে ডেটা ট্রান্সমিশন বলে। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতিটি ডেটার ট্রান্সমিট হয় বিট বিন্যাসের মাধ্যমে। এই বিট বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: 1. প্যারালাল ডাটা ট্রান্সমিশন। 2. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। প্যারালাল ডাটা ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটার বিট বিন্যাস সমান্তরালভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটার বিট বিন্যাস একটি একটি করে সিরিয়াল ক্রমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হয় তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এই পদ্ধতিতে ডেটা প্রেরক হতে গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয়, ফলে পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝের বিরতির সময় সকল ক্ষেত্রে সমান হয় না। এই কারণে এর নামকরণ করা হয়েছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। সিনক্রোনাস ট্রান্সমিশন। এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের পূর্বে ডেটাকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং সমান বিরতিতে প্রতিবারে 80 থেকে 132 ক্যারেক্টারের একটি ব্লক তৈরি করে ট্রান্সমিট করা হয়। এই কারণে এর নামকরণ করা হয়েছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এক্ষেত্রে প্রতিটি ব্লকের শুরুতে 2 বিটের একটি হেডার এবং শেষে 2 বিটের একটি টেইলর ইনফরমেশন সিগন্যাল সংযুক্ত করা। এই ভিডিওটিতে আমরা ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানব। ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড বলতে ডেটা কোন দিক থেকে কোন দিকে আদান বা প্রদান করা হচ্ছে তাকে বোঝায়। ডেটা আদান প্রদান দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড। এই পদ্ধতিতে শুধুমাত্র একদিক থেকে ডেটা প্রেরণ করা যায় এবং অপর প্রান্ত থেকে শুধুমাত্র ডেটা গ্রহণ করা যায়। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি সার্ভার থেকে মনিটরের দিকে একদিকে ডেটা ফ্লো হচ্ছে, ঠিক তেমনি কিবোর্ড থেকে সার্ভারের দিকে ডেটা ফ্লো হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা আরও দেখতে পারি পেজার, রেডিও, টেলিভিশন। হাফ ডুপ্লেক্স মোড। এখানে ব্যবহৃত যন্ত্রগুলো ডেটা প্রেরণ ও গ্রহণ উভয়টি করতে সক্ষম, তবে এই পদ্ধতিতে একদিক থেকে ডেটা প্রেরণ করা শেষ হলেই অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা যায়, অর্থাৎ এক্ষেত্রে একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় না। উদাহরণস্বরূপ আমরা ওয়াকিটকি, ফ্যাক্স, ইন্টারনেট ব্রাউজিং এর কথা জানতে পারি। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো ওয়াকিটকির মধ্যে প্রথম ওয়াকিটকি থেকে ডেটা যখন দ্বিতীয় ওয়াকিটকিতে ফ্লো হচ্ছে, তখন কিন্তু দ্বিতীয় ওয়াকিটকি থেকে প্রথম ওয়াকিটকিতে ডেটা ফ্লো হচ্ছে না। পরবর্তীতে দ্বিতীয় ওয়াকিটকি থেকে যখন প্রথম ওয়াকিটকিতে ডেটা ফ্লো হচ্ছে, ঠিক তেমনি প্রথম ওয়াকিটকি থেকে দ্বিতীয় ওয়াকিটকিতে ডেটা ফ্লো হচ্ছে না। ফুল ডুপ্লেক্স মোড। এই পদ্ধতিতে
একই সময়ে উভয় প্রান্তে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, অর্থাৎ এক্ষেত্রে একই সময়ে যে কোনো প্রান্ত ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। উদাহরণ: টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন ইত্যাদি। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি একই সময়ে দুটো টেলিফোনে ডেটা ফ্লো হচ্ছে। এই ভিডিওটিতে আমরা ইন্টারনেট সম্পর্কে জানব। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। অনেকগুলো কম্পিউটার একসাথে যুক্ত করে একটি নেটওয়ার্কের সাথে যুক্ত করে আরেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত করাই হলো ইন্টারনেট। তাই একে ইন্টারনেটওয়ার্কিংও বলা হয়। এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি এতে রয়েছে বাস ট্রোপোলজি, কোম্পানি বিতে রয়েছে স্টার ট্রোপোলজি, কোম্পানি সিতে রয়েছে রিং ট্রোপোলজি এবং কোম্পানি ডিতে ওয়াইফাই প্রযুক্তি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি এবং কোম্পানি ডি, এই চারটি কোম্পানি মিলে নেটওয়ার্ক গড়ে উঠেছে। ঠিক এভাবে ইন্টারনেট ব্যবস্থা গড়ে ওঠে। এই ভিডিওটিতে আমরা নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জানব। নেটওয়ার্ক ডিভাইস: কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটার ছাড়াও যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে বলা হয় নেটওয়ার্ক ডিভাইস। এই সকল যন্ত্রপাতি মূলত নেটওয়ার্কে ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ও ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। এই সকল যন্ত্রপাতির মধ্যে রয়েছে মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ব্রিজ এবং রিপিটার। মডেম: এটি মডুলেটর ও ডিমডুলেটর শব্দ দুটির সমন্বয়ে গঠিত। মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস এবং এটি ইনপুট আউটপুট উভয় মোডে কাজ করে। এই যন্ত্রটিকে কম্পিউটারের নেটওয়ার্ক পোর্টে বা ইউএসবি পোর্টে সরাসরি সংযুক্ত করা হয়। মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করে, যাকে বলে মডুলেশন, এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে, যাকে বলে ডিমডুলেশন। হাব: স্বল্প দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে তার দিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যে যন্ত্রটির প্রয়োজন সেটি হলো হাব। স্টার টোপোলজিতে হাব একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। একটি হাব শুধু কতগুলো ডিভাইসকে একত্রে সংযুক্ত করতে পারে, কিন্তু টার্গেট ডিভাইসের ঠিকানা নির্ধারণ করতে পারে না বা ডেটা ফিল্টারিং করতে পারে না। হাব সাধারণত 4 পোর্ট, 8 পোর্ট বা 16 পোর্ট বিশিষ্ট হয়ে থাকে। হাবের সুবিধা: হাব একাধিক ডিভাইসকে যুক্ত করতে পারে। হাব বিভিন্ন ধরনের মাধ্যমকে সংযুক্ত করতে পারে। হাব একই ধরনের অন্যান্য ডিভাইসের তুলনায় দামে সস্তা। হাবের অসুবিধা: সংকেত শুধু টার্গেট পোর্টে না গিয়ে সকল পোর্টে যায়। নেটওয়ার্কে ট্রাফিক জ্যাম বৃদ্ধি পায়। হাবে ডেটা সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা থাকে। ডেটা ফিল্টারিং করা সম্ভব হয় না। সুইচ এবং হাবের কাজ প্রায় একই। বর্তমানে নেটওয়ার্কে হাব ব্যবহৃত হয় না, বরং এর পরিবর্তে অধিক বুদ্ধিমান যন্ত্র সুইচ ব্যবহৃত হয়। হাবের মতো সুইচ তার কাছে আসা যে কোনো সংকেতকে শুধুমাত্র ব্রডকাস্ট না করে দুর্বল হয়ে পড়া সংকেতটিকে ইলেকট্রিক্যালি অ্যাম্প্লিফাই করে এবং শুধুমাত্র টার্গেট কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। সুইচ 8 পোর্ট,
16 পোর্ট, 24 পোর্ট ও 48 পোর্ট পর্যন্ত হয়ে থাকে। সুইচের সুবিধা: শুধুমাত্র টার্গেট পোর্টে সংকেত পাঠায়, ডেটা সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কমায়। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়, ডেটা ফিল্টারিং করা সম্ভব হয়, একই সাথে বিভিন্ন স্পিড লেভেল সাপোর্ট করে। সুইচের অসুবিধা: একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে না, হাবের তুলনায় দাম বেশি, কনফিগারেশন অপেক্ষাকৃত জটিল। রাউটার একই ধরনের ছোট আকারের ভিন্ন ভিন্ন গঠনের একাধিক ল্যান সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তুলতে বা ল্যানের সাথে ওয়ান একত্রে যুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়। কোনো একটি ডেটা প্যাকেটকে কোন পথ দিয়ে পাঠানো সবচেয়ে সুবিধাজনক রাউটার সে সিদ্ধান্ত নিতে পারে। এজন্য একে একটি অতি বুদ্ধিমান ব্রিজ বলা যেতে পারে। নেটওয়ার্কে কোন পথ যদি অধিক ডেটার চাপে ব্যস্ত থাকে, তাহলে রাউটার সেই জায়গা পরিহার করে অন্য পথ দিয়ে ডেটা পাঠাতে পারে। রাউটারের সুবিধা: একই প্রোটোকল বিশিষ্ট একাধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে, শুধুমাত্র টার্গেট আইপি অ্যাড্রেসে সংকেত পাঠায়। রাউটার ডেটা সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করা সম্ভব হয়। ভিন্ন ভিন্ন গঠনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, রিং, টোকেনকে সংযুক্ত করতে পারে। রাউটারের অসুবিধা: রাউটারের দাম অপেক্ষাকৃত বেশি, ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে না, এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। গেটওয়ে এর তুলনায় অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন। গেটওয়ে যদি একাধিক নেটওয়ার্কের প্রোটোকল ভিন্ন হয়, তাহলে তাদের সংযুক্ত করতে রাউটারের চেয়ে বুদ্ধিমান একটি ডিভাইস প্রয়োজন হয়, যাকে বলা হয় গেটওয়ে। গেটওয়ে একই বা ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদানের সুযোগ করে দেয়। গেটওয়ে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। গেটওয়ের সুবিধা: গেটওয়ে ডেটা সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করা সম্ভব হয়, ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। গেটওয়ের অসুবিধা: গেটওয়ের দাম অপেক্ষাকৃত বেশি, এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। ব্রিজ একটি ব্রিজ একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা করে। ব্রিজ তার কাছে আসা সব ডেটা সংকেত পরীক্ষা করে দেখে এবং যদি প্রয়োজন হয় এটিকে নেটওয়ার্কের এক অংশ থেকে অন্য অংশের দিকে চালিত করে। হাব বা সুইচের মতোই ব্রিজ কাজ করে থাকে, তবে হাব বা সুইচ একাধিক ডিভাইসকে একটি নেটওয়ার্কে সংযুক্ত হতে সাহায্য করে। পক্ষান্তরে ব্রিজ একাধিক ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে। এই ভিডিওটিতে আমরা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানব। নেটওয়ার্ক টপোলজি: নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো ভৌত সংযোগ বিন্যাস এবং নির্বিঘ্নে ডেটা আদান প্রদানের যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত পথের পরিকল্পনা, এই দুয়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। একটি কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকতে পারে, যেমন প্রিন্টার, সার্ভার, স্ক্যানার ইত্যাদি। কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়ে থাকে, যেমন বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। বাস টপোলজি: বাস টপোলজিতে একটি প্রধান সংযোগ লাইন থাকে যার দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। এই প্রধান সংযোগ লাইনটিকে বাস বলা হয়। নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে।
ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এই লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক কে হবে সে তথ্যও থাকে। বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটাকে পরীক্ষা করে দেখে। শুধুমাত্র প্রাপক কম্পিউটারটি ডেটা গ্রহণ করে, অন্যরা এই ডেটাকে গ্রহণ করা থেকে বিরত থাকে। ছবিটিতে 4টি কম্পিউটারকে একটি ট্রান্সমিশন লাইন দ্বারা সংযুক্ত করা রয়েছে। ট্রান্সমিশন লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। এখানে এ কম্পিউটার ডেটাটিকে ব্রডকাস্ট করে দিচ্ছে, শুধুমাত্র প্রাপক কম্পিউটারটি ডেটাটিকে গ্রহণ করে নিচ্ছে। এই নেটওয়ার্কে আরও একটি কম্পিউটার সংযোগ করতে হলে ট্রান্সমিশন লাইনের সাথে কম্পিউটারটি সংযোগ করলেই হয়। বাস টপোলজির সুবিধাগুলো হচ্ছে সরল সংগঠন, তাই বাস টপোলজির বাস্তবায়ন সহজ ও ব্যয় অত্যন্ত কম। রিপিটার বা কানেক্টর ব্যবহার করে সহজে নেটওয়ার্কের ব্যাকবোন বাসের দৈর্ঘ্য বৃদ্ধি করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। যে কোনো সময় নেটওয়ার্কে নতুন নতুন কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি সংযুক্ত করা যায়। নেটওয়ার্ক থেকে যে কোনো কম্পিউটার বিচ্ছিন্ন করা হলে বা নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট করা হলেও নেটওয়ার্ক সচল থাকে। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভার প্রয়োজন হয় না। বাস টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। বাস টপোলজির অসুবিধাগুলো হচ্ছে প্রধান সংযোগ লাইন বা বাসে ত্রুটি হলে নেটওয়ার্ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বড় নেটওয়ার্কে এই টপোলজি ব্যবহার করলে প্রধান সংযোগ লাইনে ডেটার আধিক্য দেখা দেয় এবং সংকেত সংঘর্ষ ঘটে, ফলে পুনরায় সংকেত প্রেরণের প্রয়োজন হতে পারে। নেটওয়ার্কে অন্য কোনো সমস্যা দেখা দিলেও তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। স্টার টপোলজি। স্টার টপোলজিতে প্রতিটি নোড যেমন কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি সরাসরি হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে। নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটা নির্দিষ্ট ডিভাইসে যাবার পথে হাবের মধ্যে দিয়ে যায়, ফলে সংকেত আদান প্রদানে কম সময় প্রয়োজন হয়। স্টার টপোলজিতে হাব এবং সুইচ এর ব্যবহার হয়ে থাকে। হাব সাধারণত ব্রডকাস্ট করে থাকে এবং সুইচ সাধারণত ইউনিকাস্ট করে থাকে। চিত্রটিতে আমরা 4টি কম্পিউটার দেখতে পাচ্ছি। এখানে এ সি কে একটি ডাটা প্রেরণ করতে যাচ্ছে। হাব ডেটাটিকে ব্রডকাস্ট করছে এবং প্রাপক বাদে সবাই ডাটাটিকে ড্রপ করে দিচ্ছে। আবার সুইচের ক্ষেত্রে সুইচ ডাটাটিকে ইউনিকাস্ট করে প্রাপকের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই নেটওয়ার্কে আরও একটি কম্পিউটার সংযোগ করতে চাইলে হাব এবং সুইচের সাথে কম্পিউটারটি সংযোগ করে দিলেই হয়ে যাবে। স্টার টপোলজির সুবিধাগুলো হচ্ছে সংকেত আদান প্রদান কেন্দ্রীয়ভাবে সংযোগকারী ডিভাইসের মাধ্যমে করা হয়, তাই অপেক্ষাকৃত দ্রুত গতিতে হয়। প্রতিটি নোড কেন্দ্রীয় ডিভাইস, হাব বা সুইচের মাধ্যমে সংকেত আদান প্রদান করে, ফলে সংকেত সংঘর্ষ ঘটার সম্ভাবনা কম। যে কোনো সময় নেটওয়ার্কে নতুন কোনো নোড সংযুক্ত করা যায়। নেটওয়ার্ক থেকে কোনো নোড বিচ্ছিন্ন করা হলে কিংবা নেটওয়ার্কে কোনো নোড অচল হলেও নেটওয়ার্ক সচল থাকে। স্টার টপোলজির কিছু অসুবিধাও রয়েছে। স্টার টপোলজির অসুবিধাগুলো হচ্ছে প্রতিটি নোড এর জন্য পৃথক পৃথক তারের প্রয়োজন হয়, তাই বাস টপোলজি অপেক্ষা বাস্তবায়ন ব্যয় অনেক বেশি। কেন্দ্রীয় ডিভাইস, হাব বা সুইচ অচল হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয়, যা ঝামেলাপূর্ণ। রিং টপোলজি। রিং টপোলজিতে নোডগুলো বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে, ফলে নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। এ সংগঠনে সংকেত প্রবাহ একমুখী হয়, ফলে সংকেত সংঘর্ষ হয় না। ছবিটিতে 4টি কম্পিউটার দেখা যাচ্ছে। এ সি কে একটি ডেটা পাঠাতে চাইলে ডেটাটি বি পাথ ঘুরে যায়, ফলে ডেটাটি একটি চক্রাকার পথ ঘুরে যায়, অর্থাৎ ডেটাটি রিং আকারে একদিকে প্রবাহিত হচ্ছে। এই কারণে এই টপোলজিটির নাম করা হয়েছে রিং টপোলজি। এই নেটওয়ার্কে আরও একটি কম্পিউটার
সংযোজন করতে হলে কম্পিউটারটিকে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত করতে হবে। রিং টোপোলজির সুবিধাগুলি হচ্ছে: এ টোপোলজিতে সংকেত প্রবাহ একমুখী হয়, ফলে সংকেত সংঘর্ষ হয় না। নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার প্রয়োজন হয় না। রিং টোপোলজিতে ডেটা ট্রান্সমিশনের কোনো নোড একছত্র প্রাধান্য বিস্তার করতে পারে না। রিং টোপোলজির কিছু অসুবিধাও রয়েছে। রিং টোপোলজির অসুবিধাগুলো হচ্ছে: রিং টোপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে সরাসরি সংযুক্ত না থাকায় একটি কম্পিউটার অন্য আরেকটি কম্পিউটারকে সরাসরি ডেটা প্রেরণ করতে পারে না। সংকেত আদান প্রদান অপেক্ষাকৃত ধীরগতিতে হয়। নেটওয়ার্কে যুক্ত যে কোনো নোড পুনরায় ডেটা প্রেরণের ক্ষমতা হারালে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। এ ধরনের নেটওয়ার্কে কোনো সমস্যা হলে তা শনাক্ত করা বেশ জটিল। রিং টোপোলজি নিয়ন্ত্রণের জন্য জটিল সফটওয়্যার প্রয়োজন হয়। ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি প্রকৃতপক্ষে স্টার টোপোলজিরই একটি সম্প্রসারিত রূপ। এ সংগঠনে একাধিক স্তরের একটি কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা নোডের সাথে সংযুক্ত থাকে, যাকে সার্ভার বা রুট নোড বলে। প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসাবে কাজ করে। ছবিটিতে তিনটি কম্পিউটারে একটি নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এখানে এ হচ্ছে সার্ভার বা রুট নোড এবং বি আর সি এ এর সাথে সংযুক্ত রয়েছে। এই নেটওয়ার্ককে সম্প্রসারিত করতে হলে বি ও সি এর সাথে অন্যান্য নোড সংযুক্ত করতে হবে, যেমন ই এফ বি এর সাথে এবং জি এইচ আই সি এর সাথে। আরেক স্তর কম্পিউটার সংযুক্ত করতে হলে ই এফ জি এইচ আই এর সাথে সংযুক্ত করতে হবে। এভাবে ট্রি আকৃতিতে নেটওয়ার্ক গঠন হচ্ছে বলে একে ট্রি টোপোলজি বলা হয়। ট্রি টোপোলজির সুবিধাগুলো হচ্ছে: যে কোনো সময় নতুন শাখা সৃষ্টি করে ট্রি টোপোলজির নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। নেটওয়ার্ক থেকে কোনো নোড বিচ্ছিন্ন করা বা নেটওয়ার্কে নতুন কোনো নোড যুক্ত করা সহজ। রুট নোড ব্যতীত নেটওয়ার্কভুক্ত কোনো অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার বা পেরিফেরাল কম্পিউটার অচল হলে নেটওয়ার্ক আংশিক বা প্রায় সম্পূর্ণভাবে সচল থাকে। ট্রি টোপোলজির কিছু অসুবিধা রয়েছে। ট্রি টোপোলজির অসুবিধাগুলো হচ্ছে: অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার অচল হলেও নেটওয়ার্ক আংশিকভাবে অচল হয়ে পড়ে। অন্যান্য টোপোলজির তুলনায় এটি জটিল প্রকৃতির একটি সংগঠন। বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি। মেশ টোপোলজি। মেশ টোপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে, ফলে যে কোনো কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য যে কোনো কম্পিউটারের সাথে সরাসরি দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে। চিত্রটিতে 5টি কম্পিউটার রয়েছে। এ যদি সি কে ডেটা প্রেরণ করতে চায়, তাহলে ডেটা সরাসরি এ থেকে সি তে চলে যায়। এখানে প্রত্যেকের ডাটা প্রত্যেকের কাছে সরাসরি চলে যায়। এই নেটওয়ার্কে আরও একটি কম্পিউটার সংযোগ করতে হলে প্রত্যেকের সাথে কম্পিউটারটি সংযোগ করতে হবে। মেশ টোপোলজির সুবিধাগুলো হচ্ছে: অন্যান্য টোপোলজির অপেক্ষায় ডেটা ট্রান্সমিশন দ্রুত গতিতে হয়। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতির ওপর কোনো প্রভাব পড়ে না। নেটওয়ার্কে যে কোনো নোড বিচ্ছিন্ন করা বা নেটওয়ার্কে নতুন কোনো নোড সংযুক্ত করা সহজ হয়। যে কোনো কম্পিউটার অচল হলেও নেটওয়ার্কে সম্পূর্ণভাবে সচল থাকে। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। মেশ টোপোলজির কিছু অসুবিধাও রয়েছে। মেশ টোপোলজির অসুবিধাগুলো হলো: এই টোপোলজিতে বেশি পরিমাণ তার লাগে, তাই ব্যয়বহুল। এই টোপোলজির নেটওয়ার্ক বাস্তবায়ন ও কনফিগারেশন করা বেশ জটিল। হাইব্রিড টোপোলজি। স্টার, রিং, বাস, মেশ ইত্যাদি টোপোলজির সমন্বয়ে হাইব্রিড টোপোলজি গঠিত। কোনো কোনো কাজের ক্ষেত্রে একটি নেটওয়ার্ক টোপোলজি স্বয়ংসম্পূর্ণ না হতেও পারে। এর জন্য এসব ক্ষেত্রে হাইব্রিড টোপোলজি ব্যবহার করা হয়। ছবিটিতে আমরা
একটি বাস টোপোলজি, একটি রিং টোপোলজি এবং একটি স্টার টোপোলজি দেখতে পাচ্ছি। এই তিন ধরনের টোপোলজি একসাথে সংযুক্ত হয়ে একটি হাইব্রিড টোপোলজি গঠন করেছে। হাইব্রিড টোপোলজির সুবিধাগুলো হচ্ছে, এ টোপোলজিতে প্রয়োজনে নেটওয়ার্কের পরিসর সহজে বৃদ্ধি করা যায়। নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ হয়। কোনো কম্পিউটার অচল হলেও নেটওয়ার্ক আংশিকভাবে সচল থাকতে পারে। হাইব্রিড টোপোলজির কিছু অসুবিধাও রয়েছে। এর অসুবিধাগুলো হচ্ছে, এই টোপোলজির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল। এই টোপোলজির রক্ষণাবেক্ষণ ব্যয় তুলনামূলকভাবে। নেটওয়ার্ক। এই ভিডিওটির মাধ্যমে আমরা নেটওয়ার্ক সম্পর্কে জানব। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়ে থাকে। কম্পিউটারের সাথে কম্পিউটারের সংযোগ স্থাপন করতে হলে কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয়, যাদেরকে মিডিয়া বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক স্টেশন, ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানার, সার্ভার একটি নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত রয়েছে। নেটওয়ার্কের উদ্দেশ্য। নেটওয়ার্কের উদ্দেশ্য হল ইনফরমেশন রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। এই ভিডিওটিতে আমরা নেটওয়ার্ক সংযোগের ধরন সম্পর্কে জানব। নেটওয়ার্ক সংযোগের ধরন সাধারণত দু ধরনের হয়ে থাকে: পয়েন্ট টু পয়েন্ট সংযোগ এবং মাল্টি পয়েন্ট সংযোগ। পয়েন্ট টু পয়েন্ট সংযোগ: একটি ডিভাইস যখন আরেকটি ডিভাইসের সাথে সংযোগ থাকে তাকে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ বলে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো কম্পিউটারের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ। মাল্টি পয়েন্ট সংযোগ: একটি ডিভাইস যখন একই সাথে অনেকগুলো ডিভাইসের সাথে সংযুক্ত থাকে তাকে মাল্টি পয়েন্ট সংযোগ বলে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি কম্পিউটার থেকে একই সাথে অপর দুটো কম্পিউটারে ডেটা প্রবাহিত হচ্ছে। ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমেও মাল্টি পয়েন্ট সংযোগ স্থাপন করা সম্ভব। এই ভিডিওটিতে আমরা নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে জানব। নেটওয়ার্কের প্রকারভেদ: পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক: লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের ভৌগোলিক বিস্তৃতি খুবই সীমিত। সাধারণত একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি বিল্ডিংয়ে স্থাপিত অনেকগুলো কম্পিউটারের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়। ফিগার এ তে আমরা সিঙ্গেল বিল্ডিং ল্যানের নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি এবং ফিগার বি তে মাল্টিপল বিল্ডিং ল্যানের নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক: একটি দেশের বিভিন্ন অঞ্চল অথবা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে গড়ে তোলা নেটওয়ার্কে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান নামে পরিচিত। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক: মেট্রোপলিটন এরিয়া বলতে একটি শহর বা একটি ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকাকে বোঝায়। এরকম একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত কতগুলো কম্পিউটার নিয়েই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়। এই ভিডিওটিতে আমরা ল্যান, ম্যান ও ওয়ানের পার্থক্য সম্পর্কে জানব। ল্যান অত্যন্ত সীমিত এলাকা নিয়ে গঠিত নেটওয়ার্ক, তাই এর নামকরণ করা হয়েছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান একটি শহরের মতো বিস্তৃত
এলাকা নিয়ে গঠিত নেটওয়ার্ক, তাই এর নামকরণ করা হয়েছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। WAN এর বিস্তৃতি নির্দিষ্ট সীমারেখা দিয়ে আবদ্ধ, তাই এর নামকরণ করা হয়েছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। LAN এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। MAN এর বিস্তৃতি প্রায় 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত হয়ে থাকে। WAN এর বিস্তৃতি 100 কিলোমিটারের বেশি বা সারা পৃথিবীব্যাপী হয়ে থাকে। LAN একক নেটওয়ার্ক দিয়ে গঠিত। MAN একাধিক LAN সংযুক্ত করে গঠিত নেটওয়ার্ক। WAN বিপুল সংখ্যক LAN ও MAN সংযুক্ত করে গঠিত নেটওয়ার্ক। LAN ব্যয় তুলনামূলক অনেক কম। MAN এর ব্যয় LAN এর অপেক্ষা বেশি। WAN এর ব্যয় LAN ও MAN অপেক্ষা অনেক বেশি। LAN এর ডেটা প্রবাহের গতি 10 Mbps থেকে 100 Mbps পর্যন্ত হতে পারে। MAN এর নেটওয়ার্কের ডেটা প্রবাহের গতি 10 Mbps থেকে 10 GB পর্যন্ত হতে পারে। WAN এর ডেটা প্রবাহের গতি 100 মেগাবাইট পার সেকেন্ড থেকে 100 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে।